উপদেষ্টা পরিষদের বৈঠকে 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন। 3টায় জাতির সামনে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। রায়ে সন্তুষ্ট হলে ফাঁসি দ্রুত কার্যকরের দাবি পরিবারের। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ আজ। বিএনপিকে মাইনাসের চেষ্টা মোকাবিলা করবে জনগণ, মন্তব্য ফারুকের। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল। দাঁড়িপাল্লা প্রতীকেই নিবন্ধন কিনা সেই সিদ্ধান্ত নেবে ইসি। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেনে নেই শিডিউল বিপর্যয়। বিভিন্ন স্থানে জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা। 40টি বিমান ধ্বংসের দাবি কিয়েভের। ইস্তাম্বুলে দুদেশের শান্তি আলোচনা। এবং ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক লেস্টার ফুটবলারের। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো বাজেট 2025-26 খবর। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে। সোমবার শুরু হওয়া উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রীতি অনুযায়ী বাজেট পূর্ববর্তী উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন করা হয়। এবার জাতীয় সংসদ না থাকায় 2025-26 অর্থ বছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। এদিকে বেলা 3টায় অন্তর্বর্তী সরকারের প্রথম অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটের মোট আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। বাজেটে ঘাটতি হতে পারে 2,26,000 কোটি টাকা। অতীতের রাজনৈতিক সরকারের মতোই ঘাটতির অর্ধেকেরও বেশি বিদেশি উৎস এবং বাকিটা ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ করার পরিকল্পনা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রথম এ বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,54,000 কোটি টাকা আর পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,44,000 কোটি টাকা। কক্সবাজারে পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে 5 পুলিশ সহ 8 আসামিকে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে উচ্চ আদালত। রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে খুন হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক আইনে পুলিশ টেকনাফ থানায় 2টি এবং রামু থানায় 1টি মামলা করে। পরে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস 2020 সালের 5 আগস্ট 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রধান আসামি করা হয় বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে, আর 2 নম্বর আসামি টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস। মামলা দায়েরের পরদিন আত্মসমর্পণ করে 7 পুলিশ সদস্য। পরে আরো 7 জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করে র্যাব। অবশেষে 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। সাক্ষী করা হয় 83 জনকে। 8 দফায় সাক্ষ্য দেন 65 জন। অবশেষে 2022 সালের 31 জানুয়ারি রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর 6 আসামিকে যাবজ্জীবন ও বাকিদের খালাস দেয়া হয়, যার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারিক আদালতের রায়ই বহাল রাখল হাইকোর্ট। ফাঁসির আদেশ যেহেতু দিয়েছেন আইনের বিধান মতে, ডেথ রেফারেন্স হিসাবে এটা সুপ্রিম কোর্টে আসে। বাদীপক্ষের পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি 6 জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য। রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন। ফলে ডেথ রেফারেন্স, বাদীপক্ষের রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন।
অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছে। রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার, দ্রুত সাজা কার্যকরের আশা তাদের। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। মামলাটিতে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের চাপে মামলা থেকে বাদ দেওয়া হয় এসপি মাসুদকে। তাকেও আইনের আওতায় আনার দাবি নিহত সিনহার পরিবারের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনে শাহবাগ থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সাবেক মন্ত্রী মেননের 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সকালে ঢাকার মহানগর হাকিম MA আজহারুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়। এছাড়া যাত্রাবাড়ি থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন একই আদালত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হচ্ছে আজ বিকাল 4:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপর গঠিত 5টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হওয়াতে খুশি হয়েছে বিএনপি। তবে এর ফাঁকে যদি বিএনপিকে মাইনাস করার কোনো চিন্তা এই সরকারের থাকে তাহলে তা রুখে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। কাজ করার জন্য আমরা ক্ষমতায় বসিয়েছি সকলে মিলে, আমরা না। আপনার কাছে তো অনেক আশা, সে আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। জামায়াতে ইসলামী নিবন্ধন ও প্রতীক প্রসঙ্গে ইসি ইতিবাচক সাড়া দিয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আদালত নির্দেশ কার্যকরের প্রত্যাশা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে CCAMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। তিনি আরও অভিযোগ করেন ফ্যাসিস্ট সরকারের অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে, তবে আদালতের রায় প্রেক্ষিতে পুনরায় ফিরে পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। বৈঠকে ইসির সাড়া মিলেছে জানিয়ে জামায়াতের সিনিয়র নেতা বলেন, আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছে দলটির পূর্বের কার্যক্রম ফিরিয়ে দিতে, তাই নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে আইনি কোনো বাধা থাকছে না। এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে কথা জানানো হয়। প্রতিনিধিরা বলেন, এই আইন দেশের স্বার্থে হয়নি, ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করতে করা হয়েছে। এটা কর্মচারী ও সরকারি বান্ধব আইন নয়। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টা কাছে দাবি জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটা বুমেরাং হবে। আগামীকাল অর্থ আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে। আজ স্মারকলিপি দেয়া হচ্ছে স্থানীয় সরকার ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে। গত 25 মে রাতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবিতে 10 দিন ধরে আন্দোলন চলছে সচিবালয়ে।
আইনটা আসলে কর্মচারী বান্ধব আইন নয়, সরকার বান্ধব আইন নয়। সরকারকে ভেবে চিনতে আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। সচিবালয়ের মতন একটা স্পর্শকাতর এরিয়ায় এবং সারা বাংলাদেশে 18 লক্ষ কর্মচারী ভাগ্য নিয়ে যে কালো অধ্যাদেশ করা হয়েছে, সেই অধ্যাদেশটা কেন এখন বাতিল করা হচ্ছে না? সরকারের এই নিবর্তনমূলক কালো আইন প্রত্যাহার না করা পর্যন্ত তারা মাঠে থাকবে এবং এই আন্দোলন চালিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে তাই ভিড় বেড়েছে। অনলাইনে টিকিট হওয়ার আগের মতো ভোগান্তি নেই। নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছেন ট্রেনের যাত্রীরা। টিকিট যাচাইয়ের ক্ষেত্রে 3 স্তরে চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারছেন না। এছাড়া র্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের হেল্প ডেস্ক বসানো হয়েছে। সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে, কোনো বিলম্ব নেই। এবার স্যাভলন কোরবানির হাট আপডেট। বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবাইর সানি। সানি, হাটে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ যুবা। আমি এই মুহূর্তে রয়েছি গাবতলী গরুর হাটে এবং গরু প্রচুর রয়েছে, ক্রেতারাও আসছেন, কিন্তু দাম নিয়ে তারা যেটি বলছেন যে গরুর দাম এবার তুলনামূলক একটু বেশি, কিন্তু বিক্রি আসলে খুব বেশি হচ্ছে না এমনটি বিক্রেতারা জানাচ্ছেন। তারা যেটি বলছেন যে 4, 5, 6 এই 3 দিন আসলে তারা মূলত গরুগুলো বিক্রি করতে পারবেন, কারণ এখন ক্রেতারা যারা আসছেন সবাই দাম জিজ্ঞাসা করছেন এবং তারপরে তারা চলে যাচ্ছেন। গরুর সংখ্যা প্রচুর রয়েছে, কিন্তু আসলে ক্রেতাদের সংখ্যা আসলে খুব বেশি একটা না। সন্ধ্যার পরে হয়তোবা কিছু ক্রেতা আসতে পারেন। আমি গাবতলী গরুর হাট দেখেছি, এছাড়া আরও কয়েকটি গরুর হাট ঘুরেছি, সব জায়গায় আসলে একই অবস্থা। কিন্তু গরু দেখছেন যে প্রচুর গরু রয়েছে, তুলনামূলক যে ছোট গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি কিংবা বড় গরুগুলোর তুলনায়। এখন আরেকটি বিষয় যে যে পশুর হাটগুলো রয়েছে ঢাকাতে, সেগুলোর সার্বিক ব্যবস্থাপনা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত বলা যায় যে ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ আসলে কারো নেই, কিন্তু ক্রেতাদের আসলে দাম নিয়ে কিছু অভিযোগ রয়েছে। তারা বলছেন যে গরুর দাম এবার তুলনামূলক বেশি, কিন্তু যেটি হয় যে প্রতি বছরই আমরা একটি বিষয় দেখি যে যখন কোরবানির একদম ঘনিয়ে আসে তখন কিন্তু গরুর দামে অনেক ওঠানামা করে। মাঝে মধ্যে গরুর দাম বেড়ে যায় যদি যোগান কম থাকে, আবার যোগান বেশি থাকলে সেক্ষেত্রে গরুর দাম কিন্তু অনেকটাই কমে যায়। এখন দেখার বিষয় যে এখন কি অবস্থা দাঁড়াচ্ছে। এখন পর্যন্ত যদি আমি বলি যে গরুর দাম আসলে খুব বেশি যে কম সেটা না, গরুর দাম বেশ ভালোই এবং ক্রেতারাও এখনই কিনছেন না, তারা অনেকেই আসছেন, ঘুরে দেখছেন। বিক্রির সংখ্যা আসলে যত দিন গড়বে সেটি কিন্তু আসলে বাড়বে। 5 যেটি বলছিলাম যে 6 তারিখের দিকে গরুর বিক্রির সংখ্যা কিন্তু অনেকটাই বাড়বে বলেই আসলে বিক্রেতারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে গরুর হাট থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। পঞ্চগড় সদরে 2টি স্কুলের একটির পরিত্যক্ত ঘরে গড়ে উঠছে ময়লার স্তূপ। বাজারের সব ময়লা ফেলা হচ্ছে স্কুলের ভিতরে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই 2 স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয়রা। ময়লার ভাগার সরিয়ে নিতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা অধিদপ্তর। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পঞ্চগড়ের অন্যতম ঐতিহ্যবাহী জগদল বাজার। প্রতি শনি ও বুধবার এই বাজারে হাট বসে। বাজারের পাশেই জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিচ্ছন্ন আর ঝকঝকে এই স্কুলের সীমানায় ঢুকলে চোখ জুড়িয়ে গেলেও নাক আটকে যাবে উৎকট দুর্গন্ধে। প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি পরিত্যক্ত ভবন এখন ময়লার ভাগার। বিকাল হইতে না হইতে দেখবেন মাটির লোকে ভর্তি, এই যে বুট বেচা, চানা বেচা, অমুক বেচা, তমুক বেচা, খায় আবার কাগজ ফেলে, প্রতিদিন কম বেশি পরিষ্কার করা হয়। বাজারের সব ময়লা এবং
হোটেলের সব ময়লা আমাদের বিদ্যালয়ের মাঠে ফেলা হচ্ছে, তার জন্য আমরা মাঠে খেলতে পারছি না। খুব গন্ধ লাগে, আমরা ক্লাস করতে পারি না। এখানে মরা পশু পাখি আনে, এখানে ফেলায় রাখে, এটা খুব খারাপ দুর্গন্ধ হয়, ছড়ায়, বাচ্চারা প্রথমে থাকতে পারে না। ময়লা ফেলতে নিষেধ করলেও শুনছে না কেউই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভবনটির ব্যাপারে বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমার করার কিছু নাই, কি করবো, এটা যেটুকু আর কি আমি স্যারদের বলার আমি বলেছি, লিখিতভাবেই বলেছি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। মানুষ ময়লা আবর্জনা গার্বেজ করছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে, সেটা আমরা জরুরি ভিত্তিতে দেখে কিভাবে এই অবস্থাটা উন্নয়ন করা যায় সে বিষয়ে আমি ব্যবস্থা করব। দুর্গন্ধে মনোযোগী হতে পারছেন না শিক্ষার্থীরা, নষ্ট হচ্ছে পড়াশোনার পরিবেশ। দ্রুতই এই সমস্যার সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের আগে লবণের দাম বস্তা প্রতি বেড়েছে 250 থেকে 300 টাকা। এতে বিপাকে পড়েছেন রাজারহাটের ব্যবসায়ীরা। তারা বলছেন, লবণের দর বৃদ্ধির ফলে চামড়া সংরক্ষণের ব্যয়ও বাড়বে কয়েক গুণ। এমন প্রেক্ষাপটে চামড়া কিনে লোকসান গুনতে হবে তাদের। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের অন্যতম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তর চামড়ার মোকাম যশোরের রাজারহাট। কোরবানির ঈদে এই মোকামে সবচেয়ে বেশি বেচাকেনা হয় চামড়া। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের আগেই বেড়েছে লবণের দাম। লবণের দাম বস্তা প্রতি বেড়েছে 250 থেকে 300 টাকা। সংরক্ষণ ব্যয় বাড়ার কারণে চামড়া কেনা বেচায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমাদের লবণ ছিল 700 টাকা, সেই লবণটা হঠাৎ 10 থেকে 15 দিনের ভিতরে হয়ে গেল 1100 টাকা। এরা আছে সেন্টিগ্রেড করে মনে করে চামড়াটা লবণের দামটা বাড়া যাচ্ছে। ঈদের আগেই লবণের দাম কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকার উপদেষ্টা পরিষদের সেখান থেকে যে আপনার নির্ধারিত দাম হয়ে গেছে, ঢাকার ভিতরে 55, 60, 65, আর ঢাকার বাইরে আছে 55, 60। কিন্তু এই যে চামড়া ট্যানারিরা যদি না মানে, তখন কিন্তু আমরা পশু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এদিকে মন্ত্রণালয়ের এক সভায় চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংগুলো যাতে নিজেরাই কাঁচা চামড়ায় লবণ ব্যবহার করে রাখে সেই নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু এতেই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যেহেতু তারা নতুন, তাদের দ্বারা যদি লবণ করে সেটাকে সংরক্ষণ করে হাটে উত্তোলন করে বেচা কিনা করার বিষয়টা আসলে খুব দুরূহ ব্যাপার। প্রশাসন বলছে মাদ্রাসা শিক্ষক ও লিল্লা বোর্ডিং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এটা যেন কোনো সিন্ডিকেশন না হয়, চামড়া যেন নষ্ট না হয় এবং চামড়ার জন্য প্রকৃত মূল্যটা পাওয়া যায়, সেজন্য কিন্তু আমরা চামড়া ব্যবসায়ী, লবণ ব্যবসায়ী এবং চামড়া যারা সংগ্রহ করেন যে বিভিন্ন মাদ্রাসাগুলো, লিল্লা বোর্ডিংগুলো, তাদের সাথে কিন্তু আমরা একাধিকবার সভা করেছি। চামড়া পাচার রোধে যথাযথ পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি ব্যবসায়ীদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে তাই ভিড় বেড়েছে। রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তি চোখে পড়ছে কিনা? ধন্যবাদ রুবা। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ঘরমুখো মানুষ, সামনে আর 4টা দিন পরেই কিন্তু ঈদ উল আজহা, এবং সেই জায়গা থেকে ঘরমুখো মানুষ কিন্তু আগামভাবেই আসলে পরিবারের কাছে ছুটছেন। এবং সকাল থেকে আমরা যেটা ভিড় লক্ষ্য করেছিলাম সেটা কিন্তু তুলনামূলকভাবে সময়ের সাথে সাথে আসলে বেড়েছে। আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার যে বিষয়টা এখানে দেখেছি আমরা, যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে যাত্রী ভোগান্তি সহ, যেন টিকিট কালোবাজারির যে বিষয়টা থাকে সচরাচর ঈদযাত্রার সময়, সেই টিকিট কালোবাজারি রোধে, যদিও এটি গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করেছিল যৌথ বাহিনী, এবং তারা কিন্তু অভিযান শেষে আসলে ব্রিফিংয়ের মাধ্যমে যেটা জানিয়েছেন আমাদেরকে, যে গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করলেও আসলে যারা এই কালোবাজারির সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু সটকে পড়ার কারণে তারা কিন্তু আসলে তাদেরকে আটক করা যায়নি। এবং তবে তাদের অভিযোগ পেলে তারা কিন্তু যে কোনো সময়ই ব্যবস্থা নেবেন এই ধরনের আশ্বাস কিন্তু দিয়েছেন। আর ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন, যে স্টেশন ম্যানেজার যিনি আছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, যে আজকে সারা দিনে কিন্তু 31 জোড়া অর্থাৎ 62টি ট্রেন কিন্তু রাজধানী থেকে
দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রী ভোগান্তি কমাতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, এটাও কিন্তু স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। যাত্রীদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা নির্বিঘ্নে ঈদযাত্রা করছেন। এবার কিন্তু আসলে যাত্রী চাপ তুলনামূলক কম, তাতে আসলে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করছেন। ট্রেনে কিন্তু আসলে ওই ধরনের আমরা যাত্রী চাপ দেখিনি, বা বরাবরের মতো প্রতিবারই যে বিষয়টা ঘটে থাকে যে ট্রেনের মানে গাদাগাদি করে যাত্রী ওঠা এবং ছাদে পর্যন্ত যাত্রী উঠে কিন্তু ভ্রমণ করে থাকেন, কিন্তু এইবার কিন্তু সে বিষয়ে যথেষ্ট স্ট্রিক্ট অবস্থানে, এক কথায় কঠোর অবস্থানে কিন্তু প্রশাসন, এবং এই বিষয়টা রোধের জন্য যতটুকু প্রয়োজন তারা কিন্তু কঠোর হবেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আসলে কমলাপুরের যে বিষয়টা সেটা হচ্ছে যে কমলাপুরে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এইখান থেকে আসলে রেল যোগাযোগ এবং এখান থেকে ঈদযাত্রা থেকে শুরু করে সব ধরনের সবসময়ই আসলে ঈদযাত্রা করে থাকেন। আর যাত্রীদের কিন্তু পছন্দের মানে ভ্রমণ হিসেবে কিন্তু রেল যাত্রাটা বেশ ঐতিহ্যবাহী। তো সেই জায়গা থেকে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। রুবা। হাসান, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। অস্ট্রেলিয়ায় আবারও বাড়ল বাড়ির দাম। সুদের হার কমানো এবং আরও কমার আশায় মে মাসে এই দাম পৌঁছেছে নতুন রেকর্ডে। রয়টার্স জানায় টানা 4 মাস ধরেই দাম বাড়ছে। কোটালিটির তথ্য বলছে মে মাসে দাম 0.5% বেড়ে গড়ে $8,31,000 ছাড়িয়েছে। দেশের সব বড় শহরে দাম ঊর্ধ্বমুখী। বিশ্লেষকেরা বলছেন শক্তিশালী অভিবাসন আর নতুন বাড়ির কম সরবরাহ এর পেছনে বড় কারণ। সামনে দাম আরও কিছুটা বাড়তে পারে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার একাধিক বিমান ঘাঁটিতে রোববার বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বেশ কয়েকটি রুশ যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কিয়েভের। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানকে অসাধারণ বলেছেন। এই উত্তেজনার মধ্যেই সোমবার ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসছেন দুই দেশের প্রতিনিধিরা। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ রাশিয়ার অভ্যন্তরে রোববার 4টি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালায়। তাদের দাবি, হামলায় 40টিরও বেশি রুশ যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী স্ট্র্যাটেজিক বোমারু বিমানও রয়েছে। বেশ কয়েকটি ভিডিও ফুটেজও প্রকাশ করে রয়টার্স। এই অভিযানকে অসাধারণ আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন 117টি ড্রোন দিয়ে চালানো হামলায় যথেষ্ট ক্ষতি হয়েছে শত্রুপক্ষের। আরও জানান সোমবার ইস্তাম্বুলে রুশদের সাথে আলোচনায় অংশ নেবেন তারা। এই হামলায় উল্লাস প্রকাশ করেন কিয়েভের বাসিন্দারাও। এটি ইস্তাম্বুল আলোচনায় জেলেনস্কিকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন অনেকেই। আমি মনে করি এর বিশাল প্রভাব পড়বে। এটি তাদের বাস্তবে ফিরিয়ে আনতে পারে এবং কিছুটা বিরতি দিতে পারে। এমন উত্তেজনার মধ্যেই সোমবার তুরস্কের ইস্তাম্বুলে বসছে দ্বিতীয় দফার শান্তি আলোচনা। উভয় দেশের প্রতিনিধি দলই সেখানে পৌঁছেছে। নিজ নিজ শান্তি প্রস্তাব তুলে ধরবে মস্কো, কিয়েভ। নিবির আমিন, নিউজ 24। ইসরায়েলের হামলায় গাজায় আরও 54 জন নিহত হয়েছেন। এদিকে উপত্যকাটিতে ত্রাণ সংকটের নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বর্বরতার প্রতিবাদ জানিয়ে গাজায় রওনা হয়েছেন গ্রেটা থুনবার্গ। এদিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলায় কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের বর্বর হামলা। রোববার নতুন করে কয়েকটি স্থানে একযোগে হামলা চালায় দেশটির সেনারা। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। জাতিসংঘ বলছে গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান, যেখানে 95% জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যার মধ্যে 5 লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থান রয়েছে। এরই মধ্যে সব স্থানেও টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এদিকে ইসরায়েলের নিষেধাজ্ঞা এবং যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামোর কারণে খাদ্য, পানি এবং ঔষধ পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। এমন অবস্থায় গাজার মানুষের পাশে দাঁড়াতে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং 11 জন মানবাধিকার কর্মী। এদিকে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একদল বিক্ষোভকারীর উপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববারে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছিলেন। এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। আবারও দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ইংল্যান্ড থেকে ঢাকায় মিস্টার চৌধুরী জানান, দেশে এসে বেশ আনন্দিত তিনি। হামজা ও তার বাবা মাকে এয়ারপোর্টে সাদরে বরণও করে নিয়েছে বাফুফে। আবারও দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী। হামজার সঙ্গে দেশে এসছেন তার বাবা মাও। বাফুফে সাদরে বরণ করে নেন পুরো পরিবারকে। তার আগমন উপলক্ষে সকাল থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন ভক্ত ও গণমাধ্যম কর্মীরা। তবে বাফুফের দুই কর্তা গণমাধ্যমের সামনে না এনেই মিস্টার চৌধুরীকে নিয়ে সোজা চলে যান জাতীয় দলের ক্যাম্প হোটেল ইন্টারকন্টিনেন্টালে। 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ, একই দিন ঢাকায় পা রাখবেন সমিত সোম। এরপর 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে অভিষেক হওয়ার সম্ভাবনা হামজা সমিতের। একই মাঠে শিষ্যদের নিয়ে অনুশীলন চালাবে কোচ হাভিয়ার কাবরেরা। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।